এতিম দুই পরীর বিয়ের চাদর লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক ছিল পরীদের এক জাদুময় রাজ্য। তার নাম সোনাঝুরি রাজ্য। এই রাজ্যে সব পরীরাই ছিল অসাধারণ সুন্দর, চোখে তারার ছায়া, পাখায় রঙিন পলক আর হৃদয়ে দুষ্টু একটু অহংকার। এখানে পরীরা খেলাধুলা করত, জাদু করত, হাসাহাসি করত, কিন্তু কাউকে দুঃখ দিলে তারা পিছিয়ে থাকতো না। এই রাজ্যে থাকতো দুই এতিম পরী। একজনের নাম মণিমালা, আরেকজনের নাম তুলিপুরী। তাদের না ছিল মা বাবা, না ছিল নতুন পোশাক, আর না ছিল দামি গহনা। আর সে কারণেই রাজ্যের মর্ডান নামের দুষ্ট পরীরা তাদের নিয়ে হাসি ঠাট্টা করত প্রতিদিন। একদিন রাজ্যের মাঠে পরীরা খেলছিল আর গান গাইছিল। ক্যাটরিনা পরী বলল, এই শোন, এই দুই কাঁচকলা এতিম আজকে নাকি বিয়ের গল্প বলছিল। আরে ওদের তো একটা জুতো জোড়াও নেই, বিয়ে করে কি করে? গাছের পাতার লেহেঙ্গা পরবে নাকি? তারা ভাবছে রাজকুমার এসে বলবে, চলো চাঁদের রাজ্যে। বিয়ের স্বপ্ন দেখার আগে আয়নায় নিজের মুখ দেখেছিস তো? ওদের দেখে আমার জাদুর শক্তিও হেসে ফেলে। দীপিকা পুরী নাক উঁচু করে বলে, এই রাজ্যে বিয়ে মানে জাদুর লেহেঙ্গা, ঝকমকে গহনা আর রাজকীয় বরযাত্রা। এতিমদের জন্য এসব নয়। ওদের তো নিজের ছায়াটাও দুঃখে ভেঙে পড়ে। কেউ ওদের বর হোক কেন চাইবে? মেয়ে তো একদিনেই বড় হয় না। পরী হতে হলে তো গল্পের মতো জীবন লাগে। তাদের জীবনে তো শুধু কান্না। ধীরে তুলিকে জড়িয়ে ধরে মণিমালা বলে, তুলি, আজকেও ওরা হাসলো আমাদের দেখে। তোর চোখটা লুকিয়ে কাঁদছে, আমি জানি। তুই যতই বলিস ভালো আছি, আমি বুঝি কেমন লাগে। তুই ভাবিস না, তুই আমার সব। আমরা একে অপরকে ছাড়া কারো তো কিছু নেই। তুই থাকলে আমি পুরো রাজ্যকে হার মানাতে পারি। তুলি পরী বলল, দিদি আমি জানি, কিন্তু ওদের কথা কানে বাজে, ঘুমেও আসে। সব পরী এত সুন্দর পোশাক পরে, আর আমরা আমরা না পারি হাসতে, না পারি কিছু করতে। কেউ আমাদের জন্য বিয়ের কথা ভাববে কিভাবে? আমাদের স্বপ্নগুলো শুধু বালির ঘর হয়ে গলে যায়। মণিমালা বলে, তুই জানিস তো, লেহেঙ্গা মানেই দামি কাপড় না। আমার যদি একটা জাদুর সুতো থাকতো, তোর জন্য একদম সোনার লেহেঙ্গা বানিয়ে দিতাম। ওদের সবাইকে চমকে দিতাম। তুই বলবি, তুই শুধু রাজকন্যা না, তুই পরীদেরও রাজা। তুলি পরী মৃদু হেসে বলে, তুই জানিস আমার ইচ্ছে কি? কেউ যদি এসে বলে তুই আমার জন্য যথেষ্ট, তাহলেই আমি খুশি। আমি চাঁদে যেতে চাই না, কেবল একটু সম্মান চাই। তুই যদি বলিস তুই আমার জন্য গর্বিত, তাহলে আমি সব কিছু ভুলে যেতে পারি দিদি। চাঁদের আলোয় তারা দুই বোন বসে রইল এক পাহাড় চূড়োয়। পেছনে পড়ে থাকলো অপমান, চোখের জল, কিন্তু সামনে ছিল একটা অদৃশ্য আশা। আর দূরে একটা অজানা কণ্ঠস্বর ফিস ফিস করে বলল, এই দুই পরী জানেই না, ভাগ্যের পাতায় লেখা আছে জাদুর লেহেঙ্গা শুধুই তাদের জন্য। পাহাড়ের চূড়োয় রাত নেমেছে। তারার আলোয় দুই পরী, মণিমালা আর তুলিপুরী, নিভৃতে বসে। হঠাৎই তারা আকাশে দেখতে পায় এক চমকপ্রদ ঘটনা। মেঘের ফাঁক কোলে নেমে আসে এক আলোক রেখা, যা দিয়ে পড়ে পাহাড়ের আরেক প্রান্তে, ঘন গাছে ঘেরা এক নির্জন স্থানে। তুলি হতভম্ব হয়ে বলে, মণিমালা, তুই দেখলি আলোটা? আকাশের তারা যেন মাটিতে নামলো। সেই পাহাড়ের দিকে ঠিক এক জায়গায় গিয়ে থেমে গেল আলোটা। কোনো জাদুপরি হবে না তো? না হয় পরীদের দিদিমা?
চল একটু গিয়ে দেখে আসি। এই রাজ্যে তো অলৌকিক কিছু ঘটলে তার মানে কিছু একটা হবে। তারা দুজন ধীরে ধীরে আলোর দিকে হাঁটে। গভীর বন পেরিয়ে পৌঁছায় এক তপবনের পাশে। সেখানে এক বৃদ্ধা বুড়ি ঋষিমা সীমাই ধূপ জেলে চোখ বন্ধ করে জপ করছে। ঋষিমা সীমাই ছিলেন রাজ্য থেকে দূরে থাকা এক প্রাচীন জ্ঞানী পরী, যিনি দুঃখী পরীদের তপস্যা দিয়ে আশীর্বাদ দিতেন। চোখে জল নিয়ে মণিমালা বলে, ঋষিমা, আমরা এতিম, কেউ আমাদের ভালোবাসে না। সবার পোশাক ছকমকে, আমাদের লেহেঙ্গা পুরনো, সবার গলায় মুক্ত, আমাদের কণ্ঠে কান্না। পরীরা বলে আমরা বিয়ের যোগ্য নই। তারা হাসে, দেখে না আমরা কত টাকা দিই। আমরা শুধু একটা দিন স্বপ্নের মতো কাটাতে চাই। চোখ মুছতে মুছতে তুলিপড়ি বলে, আমরা মা বাবা ছাড়া বড় হয়েছি, তবু আশায় বুক বাঁধি যে কেউ একদিন বলবে তুমি আমার সব। ঋষিমা, তুমি যদি জানাতে কোথায় কিনতে পাওয়া যায় সম্মান। কখনো ভাবি বিয়ে করলেই বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু লেহেঙ্গা না থাকলে কেউ কাছে আসে না। জাদু ছাড়া এ জগতে ভালোবাসা টেকে না। চোখ খুলে মধুর কণ্ঠে ঋষিমা সীমাই বলে, তোমাদের চোখে যে কান্না দেখছি তা তো চাঁদের থেকেও দামি। তোমাদের মতো পরী আসলে প্রকৃত রানী হয়। যারা হারে না তারাই তো রাজ্য বদলায়। এই রাজ্যে কেউ তোমাদের বুঝবে না, কিন্তু আমি বুঝি। তোমাদের ভাগ্য বদলাতে আমি এক আশীর্বাদ দেব। তোমাদের হৃদয়ের সত্য, সেখানেই লুকিয়ে আছে জাদুর লেহেঙ্গা। ঋষিমা তখন ধূপের ধোঁয়ার ভেতর হাত রেখে কিছু জাদুর শব্দ উচ্চারণ করলেন। আকাশ থেকে নেমে এলো এক ছোট্ট রঙিন রুমাল। ঋষিমা বললেন, যখন ঠিক সময় আসবে এই রুমাল তোমাদের এমন এক লেহেঙ্গায় রূপ দেবে যা দেখে আকাশও থেমে যাবে। তবে মনে রেখো, সত্যিকারের সৌন্দর্য চোখে নয়, কাজে। মণিমালা ও তুলিপুরি একে অপরের দিকে তাকালো। প্রথমবারের মতো তাদের চোখে একটু ভরসা দেখা গেল। ঋষিমা সীমাই বললেন, তোমাদের কান্না আমাকে স্পর্শ করেছে। তোমাদের চোখে আমি দেখেছি সেই সোনালী বিশ্বাস। তোমাদের জন্য আমি দেব জাদুর লেহেঙ্গা, যে লেহেঙ্গা শুধু রূপ নয়, ভালোবাসা আনবে জীবনে। আর তোমাদের জন্য একটা শর্ত, আমার 2 ছেলে আছে, তারা পরী নয়, মানুষ। তোমাদের যদি মন চায় তাদের সাথে তোমাদের ভবিষ্যৎ। মণিমালা আর তুলিপড়ি একে অপরের দিকে তাকায়। মণিমালা বলতে থাকে, আপনার ছেলেরা মানুষ, আমরা তো পড়ি, কিন্তু আমরাও তো মা বাবাহীন। এই জগতে কারো না কারো আশ্রয় তো চাই। আপনি যদি আমাদের ভালোবাসেন, আমরাও সেই ভালোবাসা ফিরিয়ে দিতে পারি। এই ভেবে তারা 2 বোন রাজি হয়ে গেল। তারপর মণিমালা ও তুলিপুরি ঋষিমার 2 ছেলের সাথে পৃথিবীতে পাড়ি। অনেকদিন আগের কথা, এক দেশে ছিল চন্দ্রপুর গ্রাম। চন্দ্রপুর গ্রাম ছিল শান্ত, কিন্তু সেই গ্রামের সবাই ছিল গরিব। সবাই পরিশ্রম করত, কিন্তু ভালো খাবার পেত না। পরিরাজ্যের রানী একদিন 3 পরীকে ডেকে বললেন, সুরভি, মায়া আর লাবণ্য, তোমাদেরকে দায়িত্ব দিলাম পৃথিবীতে যাওয়ার। গরিব মানুষদেরকে তোমাদের সাহায্য করতে হবে। ঠিক আছে রানী পরী, আপনি আমাদের যেই দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব অনেক ভালো করে পালন করব। এই দায়িত্ব পালন করতে আমরা একটু নয় ছয় করব না। 3 পরী উঠতে উঠতে পৃথিবীতে এলো। পৃথিবীতে এসে দেখে এখানে সবার অবস্থা খুবই খারাপ। পৃথিবীর অবস্থা তো অনেক খারাপ। পৃথিবীর মানুষজনের এত দুঃখ দুর্দশা দেখে সত্যি আমাদেরও খুবই খারাপ লাগছে। এখানে তো আমাদের ক্ষুধা লেগে যাচ্ছে। ক্ষুধায় কেমন কাঁপছি আমরা, মাথা ঘুরছে। আমাদের রানীপুরে কোথায় পাঠালেন? পৃথিবীতে খাবারের এতই অভাব ছিল যে 3 পরীও তাদের খাবারের ব্যবস্থা করতে পারছিল না। ওরা ক্ষুধায় কাঁপছিল।
হঠাৎ দূরে চোখ পড়ল ওদের একটা বড় সড়ো আম গাছ, আর সেই গাছ ভর্তি মিষ্টি পাকা আম। আরে, ওই তো একটা পাকা আমের গাছ! এই মৌসুমে তো আম পাওয়া যায়, ভুলেই গিয়েছিলাম। এখান থেকে পাকা পাকা আম খেতে হবে। তিন পরি দৌড়ে গিয়ে মজা করে আম খেতে শুরু করলো। আমগুলো কি মিষ্টি, কি সুস্বাদু! এমন সুস্বাদু আম তো আগে কখনো খায়নি। অনেক মজার আম। তারা যখন আম খাচ্ছিল, হঠাৎই একটা গর্জন শোনা গেল। থামো! আমার অনুমতি ছাড়া আম খাও কি করে তোমাদের এত দুঃসাহস? গাছ কথা বলে উঠছে দেখে পরীরা অবাক হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। পরীরা অবাক হয়ে বলল, আরে, গাছ আবার কথা বলে কি করে? তুমি কিভাবে কথা বলছো গাছ? আমি কোনো সাধারণ গাছ নই, আমি জাদুর আমের গাছ। এক দরবেশ বাবা আমায় বানিয়েছেন, তাই আমি কথা বলতে পারি। আমার গাছের আম শুধুমাত্র এই গ্রামের মানুষদের জন্য, তোমার জন্য নয়। তোমরা পরি হয়ে আমার গাছের আম খেয়েছো কেন? আমাদের তো অনেক ক্ষুধা লেগেছিল, তাই তো খেয়ে ফেলেছি। আমরা দুঃখিত জাদুর আম গাছ। শুধু দুঃখিত হলে হবে না, আমার একটা অনুরোধ আছে। আমাকে একটা জাদুর সোনার আম গাছে তোমাদের পরিণত করে দিতে হবে। আমি চাই এই গ্রামের মানুষের আরো উপকার করতে। আর আমি যদি জাদুর সোনার আমের গাছ হয়ে যাই, তাহলে গ্রামের মানুষজন আমার কাছ থেকে সোনার আম নিতে পারবে, আর তারা আরো বেশি উপকৃত হবে। তখন সুরভি পরি বলল, তুমি ভুল করছো বন্ধু। মানুষ লোভী, তারা তোমার ভালোবাসা দেখবে না। তারা শুধু সোনা চাইবে, তোমার গাছের ক্ষতি করবে, ডাল ভেঙে নিয়ে যাবে, গাছ কেটে নিয়ে যেতে চাইবে। এতে তোমার বিপদ। সাধারণ হয়ে থাকাটাই মঙ্গলের, অসাধারণ হলে আরো বেশি বিপদে পড়তে হয়। না, আমি বিশ্বাস করি এই গ্রামের মানুষজন আমাকে ভালোবাসে, তাই আমি সোনার আমের গাছ হয়ে গেলে তারা আমাকে আরো বেশি ভালোবাসবে। তিন পরি একটু চিন্তা করলো। যেহেতু তারা আম গাছের আম খেয়ে নিয়েছিল, তাই তাদের কথা মতো আম গাছ যা বলবে তাই করতে হবে। তারপর তিন পরি একটু জাদুর ধুলো ছিটিয়ে দিল গাছের ওপর, আর গাছের সব আম সোনার হয়ে গেল। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তখন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলো। আরে আরে, দেখো দেখো, আমাদের এই আম গাছের কি পরিণতি! আমাদের এই আম গাছ কেমন জাদুর আমের সোনার গাছ হয়ে গেছে। এখানে এত সোনা দানা পাওয়া যাচ্ছে। চলো চলো, আমরা ডাল শুদ্ধ নিয়ে যাই। সবাই বড় বড় গাছের ডাল ভর্তি সোনার আমগুলো কেটে নিয়ে যেতে চাইলো। অল্প কিছুক্ষণের মধ্যেই সব সোনার আম সবাই তুলে নিল। গাছের ডাল ভেঙে, গাছের পাতা ছিঁড়ে, কাণ্ড কেটে গাছটার অবস্থা খুবই বিপর্যস্ত হয়ে গেল। কেউ গাছের যত্ন নিল না। গাছ কাঁদতে লাগলো। আমার সাথে এটা কি করে করতে পারলে তোমরা? আমি তো মানুষের জন্য সোনা দিলাম, অথচ তারা আমাকেই নষ্ট করে দিল। আমি মানুষের কথা এত ভাবলাম এই গ্রামের মানুষজন শুধু পাকা আম খেয়ে কতই বা সুখী হবে, তাই ওদের সোনার আমের ব্যবস্থা করে দিলাম। আর ওরা একবারও আমার কথা ভাবলো না। একটা একটা আম না নিয়ে আমার ডাল শুদ্ধ কেটে দিল, আবার কাণ্ড কেটে আমায় ক্ষত বিক্ষত করে দিল। গাছ যখন এভাবেই কান্না করছিল, সুরভি, মায়া আর লাবণ্য ফিরে এলো। ওরা বলল, দেখেছো, আমরা বলেছিলাম মানুষ শুধু নিজের স্বার্থ দেখে, আর তাই তোমাকে আমরা জাদুর সোনার আমের গাছ বানাতে চাইনি। গাছ মন খারাপ করে বলল, আমি আবার সাধারণ আম গাছ হতে চাই। আমি আর আগের মতো অসাধারণ জাদুর সোনার আমের গাছ হতে চাই না। মানুষ আমাকে বোঝেনি, আমাকে অনেক দুঃখ দিয়েছে। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। তখনই একটা ছোট্ট মেয়ে এলো। তার নাম ছিল তানিয়া। সে এসে গাছের শুকনো ডাল সরিয়ে দিল, ভাঙা ডালগুলো জল বিছিয়ে দিল, চারপাশ পরিষ্কার করলো। তখন তানিয়া বলল, তুমি তো এমনিতেই সুন্দর ছিলে, তোমাকে সোনার গাছে বদলে লাভ নেই।
আমি তোমার যত্ন নেব। গাছের মন ভরে গেল। তারপর জাদুর এক অলৌকিক ঘটনা ঘটলো। গাছ আবারও হয়ে গেল সাধারণ আম গাছ। কিন্তু তানিয়ার জন্য গাছে রইল বিশেষ এক জাদু। প্রতিদিন তানিয়ার জন্য শুধু এক টুকরো সোনার আম ঝুলে থাকতো। তানিয়া সেই আমটা নিত, কিন্তু কখনো লোভ করতো না। যতটুকু প্রয়োজন আম বিক্রি করে নিজে খেত, আর বাকি টাকা দিয়ে গাছের পরিচর্যা করত, যেন গাছের যে যে ক্ষতি হয়েছে, যে যে ডাল কেটে ফেলেছে, সেখানে আবারও নতুন ডাল গজাতে পারে। আর গাছটা দিন পরে দূর থেকে তানিয়া আর গাছের বন্ধুত্ব দেখছিল। তারা গাছের জন্য অনেক খুশি ছিল। আমরা প্রথমে আমাদের গাছে যেই জাদু দিয়েছিলাম, তাতে গাছটারই ক্ষতি হয়েছে। গাছ তো আর বুঝতে পারেনি পৃথিবীর মানুষজন শুধু নিতে চায়। তবে তানিয়ার মতো ভালো মনের মানুষও রয়েছে। তানিয়ার বাবা মা নেই, ও অনাথ, তাই ও বোঝে সম্পর্কের মূল্য কি। ও জাদুর গাছকে ভালো রাখবে। তাই তো গাছকে আমরা এমন জাদু দিয়েছি, যেই জাদু দিয়ে গাছ শুধু তানিয়াকেই একটা করে সোনার আম দিতে পারবে। গ্রামের মানুষজনও ওর যে ক্ষতি করেছে আর যে সোনার আমগুলো নিয়েছে, সবকিছু অদৃশ্য করে দিয়েছি। গ্রামের মানুষজনও আর কোনোভাবে উপকৃত হতে পারেনি। ওদের মতো স্বার্থপর গ্রামের মানুষজনদের সাথে এটাই হওয়ার ছিল। পরীরা এই বলে আবারও তাদের কাজ শেষ করে পরীরাজ্যে ফিরে গেল। আর পৃথিবীর মানুষজন পৃথিবীতেই থাকতে থাকলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।